ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে আবারও অস্থিরতা দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে। বলা হচ্ছে কোনো কারণে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে জুলাইয়ের মতো আবারও রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। ১৯ জন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। অন্তর্বর্তী সরকারের প্রধান ৩টি দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার পালনে বাধা সৃষ্টি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। ১২ ঘন্টা থেকে ১৫ ঘন্টার ভিতরেই আপনারা এই বাহ্যিক সংবাদের বিশ্লেষণ এবং বাহ্যিক সংবাদের অবস্থান, কোন দল থেকে কি হচ্ছে, কি বলছে, কি করছে তা শুনতে পারবেন। সেনাপ্রধানের বিরুদ্ধে এই সরকার পতনের পর থেকে নানান ধরনের কি বলে যে নিউজ, ইউটিউব, ফেসবুকে পিনাকিদা, ইলিয়াস ভাই, কনক সারওয়ার তারা কিন্তু প্রতিনিয়ত করে আসছেন। ওনাদের নিউজ দেখলে মনে হয় যে বাংলাদেশ সম্ভবত সেনাপ্রধান তিনি রয়ের এজেন্ট, তারপর হচ্ছে তিনি ডক্টর ইউনূসকে যে কোনো মুহূর্তে একটা চাপ দিয়ে সরাইয়া ক্ষমতা গ্রহণ করে ফেলবেন। ওনাদের নিউজগুলো দেখলে সাধারণ মানুষের এই ধরনের একটা অনুভূতি হয়। আবার এইসব বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী সবসময় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, দেশি বিদেশি চক্র এরা অ্যাক্টিভ রয়েছে, সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ধরনের ইচ্ছা নেই। এ নিয়ে বেশ কয়েকবার সেনাপ্রধান এই জিনিসটা জাতির সামনে পরিষ্কারও করেছেন। তাদের বক্তব্য যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারকে এই ক্ষমতা হস্তান্তর করা, আর নির্বাচনটা 18 মাসের মধ্যে হওয়া উচিত, সেই প্রথম থেকে তিনি বলেছিলেন। ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগকে কেন্দ্র করে যেন বাংলাদেশে নতুন করে একটা ভূমিকম্প বয়ে গেল। অবশেষে যমুনায় বৈঠক হয়েছে বিএনপি এবং জামাতের সাথে ডক্টর ইউনূস সাহেবের। সেখানে কি আলোচনা হলো? আসলে কি ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করতে যাচ্ছে? অনেকেই বলছে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করে সেনা প্রধানের হাতে বা সেনা শাসন জারি হতে যাচ্ছে। নানান ধরনের কথাবার্তা চলছে। আসলে কি হতে চলছে? তাহলে কি নতুন করে আরও একটা প্রধান উপদেষ্টা হচ্ছে এবং সেই প্রধান উপদেষ্টার আওতায় কি তাহলে নির্বাচন হবে, নাকি ডক্টর ইউনূস সাহেবই আগামী 5 বছরের জন্য ক্ষমতায় বসবে? ডক্টর ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে তিনি যখন পদত্যাগের কথা বলেছে, সাথে সাথে কিন্তু এই বিষয়টি নিয়ে যখন লাড়া দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, অবশেষে প্রবাসীরা আবারও বলেছে যদি ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করে তাহলে আমরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেব। অর্থাৎ এই কথার দ্বারা তারা প্রমাণ করতে চায় যে তারা ডক্টর ইউনূস সাহেবকেই ক্ষমতায় দেখতে চায়। এবং মার্চ ফর ইউনূস, আজকে কিন্তু এটা একটা সমাবেশ হয়েছে, সবাই রাস্তায় নেমে এসেছিল। সকলের একটাই দাবি, আগামী 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চাই প্রধানমন্ত্রী হিসাবে। আবার কেউ বলছে ডক্টর ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চাই। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর শুরুতেই ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন তাহলে কথা না বাড়ি, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। গত 25 দিন আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসারদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বিভিন্ন রকম দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন। দেশের চলমান পরিস্থিতি, নির্বাচন থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে অনেক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন। তবে তার এই মতামতগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক, এ নিয়ে নানান বক্তব্য, প্রতিবাদ, সমালোচনা, আলোচনা, পক্ষে বিপক্ষে ঝড় উঠেছে মিডিয়া প্ল্যাটফর্মে। সেনাপ্রধানের বিরুদ্ধে এই সরকার পতনের পর থেকে নানান ধরনের কি বলে যে নিউজ, ইউটিউব, ফেসবুকে পিনাকিদা, ইলিয়াস ভাই, কনক সারওয়ার তারা কিন্তু প্রতিনিয়ত করে আসছেন। ওনাদের নিউজ দেখলে মনে হয় যে বাংলাদেশ সম্ভবত সেনাপ্রধান তিনি রয়ের এজেন্ট, তারপর হচ্ছে তিনি ডক্টর ইউনূসকে যে কোনো মুহূর্তে একটা চাপ দিয়ে সরাইয়া ক্ষমতা গ্রহণ করে ফেলবেন। ওনাদের নিউজগুলো দেখলে সাধারণ মানুষের এই ধরনের একটা অনুভূতি হয়। আবার এইসব বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী সবসময় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, দেশি বিদেশি চক্র এরা অ্যাক্টিভ রয়েছে, সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ধরনের ইচ্ছা নেই। এ নিয়ে বেশ কয়েকবার সেনাপ্রধান এই জিনিসটা জাতির সামনে পরিষ্কারও করেছেন। তাদের বক্তব্য যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারকে এই ক্ষমতা হস্তান্তর করা, আর নির্বাচনটা 18 মাসের মধ্যে হওয়া উচিত, সেই প্রথম থেকে তিনি বলেছিলেন। এখন ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যু বা সার্বিক ইস্যুতে বরাবরই এখানে সামরিক বাহিনীকে আপনার অনেকটা দায়ী করার চেষ্টা চলছে। এনসিপি নেতাদের বক্তব্য, আরো বেশ কয়েকজন নেতার বক্তব্য আপনি দেখবেন ঘুরে ফিরে বলতেছে যে বিএনপি এবং সামরিক বাহিনী দায়ী, রাজনীতিবিদ এবং সামরিক বাহিনী দায়ী ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য। তো এরই মাঝখানে আবার আলোচনা উঠে আসছে যে 111 কি আবার ফিরে আসছে, আর এই বিষয়টাকে আরো বেশি মানুষের কাছে ধরেন ফোকাসেবল ইস্যু তৈরি করেছে যখন আমাদের সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভূঁইয়া তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। দেন অনেকের কাছে এই বিষয়গুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলছেন 111-এর পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখছেন, এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না। তিনি আসলে কিসের বেসিসে কোন কথায় এই স্টেটাসটা দিলেন? ওনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে সেনাবাহিনীতে কোনো একটা পরিকল্পনা চলছে, কোনো একটা কুয়ের ঘটনা চলতেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে? তবে সেনাবাহিনী বারবার, আমি গতকালকে নিউজটা দিয়েছি, জাতির উদ্দেশ্যে আরেকটা ব্রিফিং দেওয়া হয়েছে, একটা স্টেটাসও দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর নামে ভুয়া পেস্টেজ খুলে জাতিকে বিভ্রান্ত করা, তারপর হচ্ছে নানান ধরনের মিথ্যাচার করা হচ্ছে সেনাবাহিনীর নামে। এগুলা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে না, এটা চক্র। তারা এই অপপ্রচারগুলো চালিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা জনমত তৈরি করার চেষ্টা করছে। এগুলো থেকে, এসব গুজব থেকে, বিভ্রান্তি থেকে দেশ এবং জাতিকে সাবধান থাকার কথা বলছেন। জেনারেল ওয়াকারুজ্জামানকে আমরা দীর্ঘ সময় যদি অবজারভেশন দেখি, ওনার কথাবার্তাগুলোতে মানে ক্ষমতা গ্রহণের ইচ্ছা, চেষ্টা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে ফিল হয় নাই। এখন আপনার পয়েন্ট অফ ভিউ, আপনি কি ভাবছেন? কারণ যদি এটা নেওয়ার চিন্তা করতেন, আমার মতে মাঝখানে যে সময়টা অনেক কিছু হয়তো করার সুযোগ ছিল, বাট তিনি সেটা করেন না। ইভেন তিনি আনটিল নাও ক্লিয়ারলি গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছেন, যে একটা নির্বাচন হয়ে যাক, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। কারণ ইন্টারিম তো আজীবনের জন্য আসে নাই, নির্দিষ্ট সময়ের জন্য আছে সংস্কার। তো সংস্কার কি হচ্ছে এই কথা রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু সেনাপ্রধান যখন বলছে, এখানে কিছু সমালোচনার ইস্যু তৈরি হয়েছে যে সেনাবাহিনীর আইনে হয়তো এমন কোনো রুলস আছে যে আপনি চাইলেই, আমরা যেমন আমজনতা যা খুশি তা বলতে পারি, সেনাপ্রধান, পুলিশ প্রধান অথবা নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তারা অনেক কিছু হিসাব নিকাশ করে বলতে হয়। তো সেই জায়গাতে তিনি যেই কথাগুলো বলেছেন, ওই যে কেউ বলছেন যে সামরিক যেই কিছু রুলস আছে ওনার যে জায়গা থেকে, যে উনি কি বলতে পারেন, কতটুকু বলতে পারেন, কারণ আমার কথায় কি আসে যায়, কিন্তু সেনাপ্রধানের একটা কথায় দেশে বহুত কিছু করতে পারে। সো এগুলা ইস্যু আছে অবশ্যই। তো ওইরকম জায়গা থেকে ওনার এই বক্তব্যগুলোকে অনেকে ভাবছেন যে এটা মানে উনি ওনার জায়গার যে পদের যেই রুলসগুলো সেগুলোকে তিনি ভঙ্গ করেছেন। তবে তিনি কিন্তু বারবার বলছেন যে ক্ষমতা গ্রহণের ইচ্ছা নাই, তিনি সুন্দরভাবে একটা নির্বাচনের পর ওনারও রিটায়ারমেন্টের টাইম হয়ে আসছে, তো তিনিও সেখান থেকে অবসর চান। এখন দিন শেষে আমাদের সাবেক সেনাপ্রধান, এনসিপির নেতাকর্মীরা, আরো বেশ কয়েকটা রাজনৈতিক দলের বক্তব্যে, তবে বিএনপির কোনো বক্তব্যে আমরা এই স্পষ্টতা বা এই ধরনের মেসেজ ফিল করি নাই যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে। বরঞ্চ সেনাবাহিনী বিএনপিকে একসাথে মিলাই ফেলতেছে এনসিপি। অনেক ক্ষেত্রে বিভিন্ন নেতাদের বক্তব্য এরকমই মনে হচ্ছে। আবার এই ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী চলতেছে, এগুলো আসলে সেনাবাহিনীর জন্য আমি মনে করি এগুলো একটা লজ্জাজনক চাপ্টার তৈরি করার একটা অপচেষ্টা। বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের কথাই তো চলবে নিশ্চয়ই। আর ভেতরের খবর তো আমরা জানি না, এখন যারা জানান তারাই কতটুকু জানেন সেটাও মাঝে মাঝে চিন্তা হয় যে এত যদি হয় তাহলে মানে একটা রাষ্ট্র কেমনে চলতেছে তাইলে। আর 111 যে ইস্যুটা ছিল, যে বললাম না ভিডিওর প্রথমে, যে মানুষের মধ্যে নানান মুড সুইং হয়, 111 আরেকটা ফিরে আসুক, এটা বাংলাদেশের মানুষ কখনোই চায় না, আমিও চাই না। আমি বরাবরই বলি যে দেশ চলবে রাজনীতিবিদদের সিস্টেমে, বাট রাজনীতিবিদ কারা? আমাদের রাজনীতিবিদদের পিক এন্ড চুজের মধ্যে দলগুলোর পরিবর্তন আনা উচিত। এলাকার গলির গুন্ডা বকট্টু জনপ্রিয়তা পাইছে, টাকা পয়সা কামাইছে, তারপর একটা নমিনেশন সাবমিট করছে, দল বদির মতন লোক যখন ভাই মানে এমপি হয়ে যায়, তখন বুঝতে হবে যে একটা এলাকার কতটুকু ক্ষতি হচ্ছে, দেশের কতটুকু ক্ষতি হচ্ছে। তো বিএনপি তো আসেন এরকম 2-4টা ক্যারেক্টার আছে, অন্যান্য দলেও আছে। এগুলোর পরিবর্তে মার্জিত, সুশীল, ভদ্র, সজ্জন ব্যক্তিদের যতক্ষণ রাজনীতিতে পিক এন্ড চুজ করা যাবে না, ততক্ষণ আমার মনে হয় এগুলো চলতে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলো মারামারি করবো, পিটাপিটি করবো, এর লাশ ফেলাই দেবো, আজকে আন্দোলন, কালকে ওইটা, কালকে এর পদত্যাগ। দেশের এই সার্বিক ইস্যুতে ফাইনালি সেনাবাহিনী হস্তক্ষেপ করতে হয়। সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়া তো হচ্ছেও না। আপনি দেখেন মাঠে তো সেনাবাহিনী আছে। এখন পুলিশ যে একটা ভূমিকা চলে গেছিল, বা যে একটা নেগেটিভ অবস্থানে এদেরকে ফেলা হয়েছিল, সেখান থেকে ব্যাক করে আসার জন্য ব্যাকআপ হিসেবে সেনাবাহিনীর কাজ লাগছে। দিন শেষে মানুষ যদি একটু ভয় পায়, এটা সেনাবাহিনীরে পায়। তো সেই জায়গা থেকে আমজনতা মাঝে মাঝে মনেই করে নেয় ভাই থাকুক সেনাবাহিনী 6 মাস 1 বছর, সমস্যা নাই, রাজনৈতিক দলগুলোর একটু শিক্ষা দেওয়া দরকার, এরকম চিন্তা মুহূর্তের মধ্যে চলে আসে। আমি যেটা বলে আসছি, প্রেডিকশন করে আসছি যে একটি ইসলামী বিপ্লবী সরকার হচ্ছে। এটা হলো আধ্যাত্মিক সংবাদ। ইসলামী বিপ্লবী সরকারের জন্য যেই ধরনের সামঞ্জস্য দরকার, যেই ধরনের ম্যাটেরিয়াল দরকার, যেই ধরনের পদার্থ দিয়ে তৈরি হবে ইসলামী বিপ্লবী সরকার, যেটার নাম ইসলামী বিপ্লবী সরকার থাকবে না, কাজে ইসলামী বিপ্লবী সরকার থাকবে, সেই ইসলামী বিপ্লবী সরকারের ব্যবস্থাপনার জন্য আধ্যাত্মিকভাবে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে যদি না বিএনপির সাথে জামাত, এনসিপি, ইসলামী দলগুলার আগামী শনিবার সন্ধ্যায় সিদ্ধান্ত ফাইনালে না যেতে পারবে, তখন আমার আধ্যাত্মিকের কার্যক্রম শুরু হবে। যেটা চোখ দিয়ে আপনারা দেখছেন না, সেটার কার্যক্রম বাস্তবায়ন আপনারা রবিবার থেকে আন্দাজ করতে পারবেন যে সরকারটা ইসলামী বিপ্লবী যে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আগেও বলেছি, এখনো বলছি, উনি থাকবে আমার টুপির জায়গায়, মানে মাথার উপরে উনি থাকবে। আর সকল কিছু বাস্তবায়ন হবে। ওনার চতুর্পাশে একটা বাহিনী তৈরি হচ্ছে, একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, একেবারে টোটাল ফোর্সটা এখন রেডি ঢাকামুখী। এই ঢাকামুখী ফোর্সটা ঢাকাকে ব্লক করে ফেলবে। 48 থেকে 72 ঘন্টা পরে ঢাকাকে ব্লক করে দিবে এই ফোর্সটা।
ঢাকাকে ব্লক করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সামনে রেখে ইউনূস স্যারকে এক ধরনের বাধ্য করে উনি সহ টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন। এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে, এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা প্রধানত ইসলামী দল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামী, তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে। তখন বিএনপি মাইনাস হয়ে যাবেন। শনিবারের রাতের ভিতরে যদি বিএনপি এই প্রস্তাবে, বাহ্যিক প্রস্তাবে, বাহিরগতভাবে যেই প্রস্তাবটা আপনারা শুনতেছেন, দেখতেছেন, যেই প্রস্তাবটা নিয়ে আমি কথা বললাম যে প্রথমত হলো বাহ্যিক নিউজ দিচ্ছি, সেই বাহ্যিকের ভিতরে যদি বিএনপি কোনো ধরনের গাদ্দারি করে, কোনো ধরনের নো বলে, তাহলে 48 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন বা 72 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও বিএনপি নাই। সব জায়গা থেকে বিএনপি মাইনাস চলে আসবে। বিপ্লবীরা বিপ্লবী ওই কিনা মরলে শহীদ বাঁচলে গাজী, কাফনের কাপড় থাকবে তাদের মাথায় বাঁধা। 48 থেকে 72 ঘন্টার ভিতরে সারা ঢাকা ব্লক দিয়ে এই সরকারটি গঠন হবে ইসলামী বিপ্লবী সরকার। এখানে এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ থাকবে। হাসনাত আব্দুল্লাহর দুদিকেই নাম আছে। আর যদি বিএনপি জামাত মিলে শনিবারের সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথাবার্তা, বিএনপির ভিতরে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা পাওয়া যায়, তাহলে বিএনপি থেকে 5 জন, জামাত নিজে প্রস্তাব দিয়েছে বিএনপি 5 জামাত 3 নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সাথে ওই যে জামাতের 3 কিন্তু 9 হয়ে যাবে, 3 সংখ্যা 9 হয়ে যাবে। এনসিপি থেকে যে 2টা আসবে ওই 2টাও জামাতেরই মনোনীত, চরমোনাই জামাতের মনোনীত। এরকম যেই কয়টা আসবে এর মধ্যে মেজরিটি 9টাই ধরেন, 3টা থেকে তারা 9টার পাওয়ার থাকবে ওখানে জামাতের। বিএনপির 5টার সাথে আরো 2-4টা সমমনা বিএনপিরও থাকবে। তাই 50-50, জামাতের 50 আর বিএনপির 50। আর মাথার উপরে কে থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে শুধু তাই নয়, এই সংবিধান বাতিল করে কি করতে হবে? এই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আগামীকাল সন্ধ্যা শনিবারে এই সিদ্ধান্ত বিএনপি নিতে না পারলে বিএনপির রাজনীতির কবর রচনা হবে আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে। বিএনপির রাজনীতির মুখে নেওয়ার লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে 72 ঘন্টা পরে, কারণ এটা ব্লক এরকম হবে, ব্লক যেই ব্লকের ভিতরে যারা আসছে তারাই থাকবে, যারা বাহিরে ফিনিশ, ডান, রাজনীতি খতম। রাজনীতি করার আর কোনো স্কুবই দেওয়া হবে না। কোনো পলিটিক্যাল অ্যানালাইজও বাংলাদেশের ভিতরে থাকবে না। কোনো পলিটিক্যাল পক্ষ নিয়ে কথা বলারও কোনো সুযোগ থাকবে না। একটাই পক্ষ থাকবে, সেটা হলো বিপ্লবীদের পক্ষ। একটাই পক্ষ থাকবে, সেটা হলো 26 জুলাইয়ের পক্ষ। একটাই পক্ষ থাকবে, সেই পক্ষটা হলো বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, ঘুষ, সুদ, লেনাদেনা, টেন্ডারবাজি মুক্ত। ওই বিপ্লবীরাই একত্রিত হয়ে রেডি আছে। বিএনপি ন বলবে, তার 24 ঘন্টা পরে উল্টা ঘোষণা চলে আসবে। এই জায়গায় এখন আটকে গিয়েছে বিএনপি। পুরা ফাটা বাসে বিএনপি আছে। হয় ভারত ছাড়বেন, নতুবা দেশপ্রেমী হবেন। 2টার একটা। ভারত এন্ড দেশপ্রেমী 2টা চলবে না। হয় ভারত ছাড়বেন, দেশপ্রেমী হবেন, নতুবা দেশপ্রেমী হবেন, ভারত ছাড়বেন। বেছে নিতে হবে শনিবার রাতের ভিতরে। রবিবারে আর দরজা ক্লোজ, ডান। শনিবারের রাতেই সর্বশেষ বৈঠকের সর্বশেষ সিদ্ধান্ত দেওয়ার টাইম। এর আগে গতকাল থেকে এই বৈঠক কন্টিনিউ হয়ে যাচ্ছে। এনসিপির নাহিদ ইসলাম, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, বিএনপির সালাউদ্দিন আহমেদের গতকাল বৈঠক হয়েছে, আজকে হয়েছে। আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বসবে বিএনপি এন্ড জামাত। হয়তোবা এখানে এনসিপির নাহিদকে স্পেশালি রাখা যেতে পারে বা রাখা হতে পারে। ঘোষণায় আসছে বিএনপি এন্ড জামাত, কিন্তু আভ্যন্তরীণভাবে তৃতীয় হচ্ছে অর্গানাইজার হিসাবে নাহিদ আছে এখানে। নাহিদ বিএনপি এবং জামাতকে একসাথে বসানোর জন্য ভূমিকা পালন করছে। আমি সেলুট জানাই এই ছোট্ট ভাইটিকে, যাকে জীবন তার জীবন তো চলে যেতে পারতো। শেখ হাসিনা তো তার জীবন শেষ করে ফেলার জন্য নিয়েছিলেন। এরা সবারই জীবন বিপন্ন হয়ে যেতে পারতো। তাদের সঙ্গীদের প্রায় 1,500-এর বেশি সঙ্গীদের জীবন চলে গিয়েছে। এরা কয়েকজন বেঁচে আছে, এর ভিতরে কয়েকজন নেতৃত্বে এসেছে। তাদের ভুল ত্রুটি 100 বার আমরা ধরছি, কিন্তু জুলাই বিপ্লব এবং জুলাই যারা লালন করছে তাদেরকে আবার আমরা বুকে টেনে নিচ্ছি। কিন্তু মাহফুজের মতন গাদ্দার এই টিমে নাই। কোথাও মাহফুজ থাকবে না, না উপদেষ্টাই থাকবে, না কোনো লিয়াজু কমিটিতে থাকবে। যা করার মাহফুজ, তার লাইফ শেষ। মাহফুজের নতুন করে আর কোনো কাজ করার সুযোগ এই সরকারে বা বিপ্লবী সরকারে বা নতুন উপদেষ্টা পরিষদে থাকবে না। উপদেষ্টা পরিষদের অর্ধেকের মতো
শনিবার রাতের বৈঠকে আসবে, অর্ধেকের মতো উপদেষ্টা থাকবেন, আর অর্ধেকের মতো উপদেষ্টা বাতিল করে নতুন 10 থেকে 12 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে। যদি শনিবারে মিস হয়, যদি শনিবারে মিসিং হয়, রবিবারের রাত নতুবা সোমবার রাত। আপনাদেরকে বলে রাখলাম, সোমবার পার হয়ে মঙ্গলবার হয়তোবা যাবে না। নতুন বিপ্লবী সরকার বাংলাদেশে গঠন হবে, আর এই বিপ্লবী সরকাররা সবকিছু ব্লক করে দিয়ে নতুন বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদের উপদেষ্টা পরিষদ দীর্ঘমেয়াদের জন্য তৈরি হবে। আর এখন যেটা শনিবার রাত্রে যদি বিএনপির সাথে সমাধান হয়ে যায়, এটা জুন 26-এর ভিতরে নতুন নির্বাচন, আর আওয়ামী লীগের কবর রচনার শেষ দিন হয়ে যাবে আগামী 26শে মার্চের মধ্যে। আগামী 26শে মার্চের মধ্যে আওয়ামী লীগের কবর রচনা এবং 30শে জুনের ভিতরে নির্বাচন। এটা হবে শনিবারের সিদ্ধান্ত। আর যদি শনিবারের সিদ্ধান্ত বিএনপি মিস করে, গাদ্দারি করে, ভুল করে, অস্বীকৃতি জানা, ভারত প্রীতি বিএনপি না ছাড়তে পারে, আওয়ামী লীগ প্রীতি বিএনপি না ছাড়তে পারে, তাহলে বিএনপি মাইনাস, শুরু হয়ে যাবে বিপ্লবীদের কার্যক্রম। ঢাকায় বিপ্লবী ছাড়া আর কাউকে খুঁজে পাবেন না। গত 9 মাস ধরে বাংলাদেশে যে বিষয়গুলো সমাজ সংসারে, রাজনীতিতে, অর্থনীতিতে, পথে ঘাটে মাঠে আলোচিত বিষয় ছিল, সেগুলো বলতে গেলে ছাইচাপা পড়ে গেছে। আমরা শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, জাতীয় নির্বাচন কি ডিসেম্বরে হবে না জুনে হবে, তারপর নির্বাচন হলে কোন দল জয়লাভ করবে, কিংস পার্টি যারা করছেন তাদের ভবিষ্যৎ কী, এ যাবৎ প্রায় 70-80টি কিংস পার্টি গঠন করা হয়েছে, তারা কিসের লোভে করেছেন, কেন করেছেন, তাদের ভবিষ্যৎ কী, ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু গত 6-7 মাসে আমরা যে আলোচনা করেছিলাম তা চায়ের টেবিলে রীতিমতো ঝড় তুলব। এরপর সাম্প্রতিক সময়টিতে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া হবে পরিচালনার জন্য। তারপর চট্টগ্রামে যে উন্নয়ন, সেই উন্নয়নের নতুন মাইল ফলক স্থাপিত হচ্ছে, আরেকটি বড় ব্রিজ তৈরি হচ্ছে কর্ণফুলী নদীর উপর, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। তারপর যে করিডর, মানবিক করিডর, রোহিঙ্গাদের জন্য, আরাকান আর্মির জন্য বাংলাদেশ সরকার একটা মানবিক করিডর দেবে জাতিসংঘ এবং আমেরিকার প্রেসক্রিপশনে। এরপর চট্টগ্রাম অঞ্চলে, তারপর কক্সবাজার অঞ্চলে আমেরিকান সৈন্যদেরকে দেখা যাচ্ছে, এগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। এরকম অসংখ্য আলাপ আলোচনা যেগুলো নিয়ে আমরা পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতাম, তারপরে এগুলো নিয়ে তর্কাতর্কি করতাম। আমরা বলতাম যে বিএনপির সঙ্গে জামাতের হঠাৎ করে এরকম সম্পর্ক খারাপ হলো কেন, আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতাম যে জামাতের সঙ্গে কি আওয়ামী লীগের বন্ধুত্ব হবে নাকি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হবে। আমরা আলোচনা করতাম বাংলাদেশের রয়ের এজেন্ট কারা কারা, ভারতের দালাল কারা কারা, দিল্লির কথায় কারা বাংলাদেশ চালাচ্ছে। আমরা আমেরিকান লবিস্ট যারা আছেন বাংলাদেশে, আমেরিকার যারা লোকজন রয়েছে তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতাম। এখন এইরকম যে গত 7 মাসের যদি এরকম 1000টি প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ আলোচনা করে রাজনীতির যে মাঠ এবং ময়দান সরগরম করে রাখতাম, এই পুরো বিষয়টি গত 4-5 দিন ধরে দুটো বিন্দুতে এসে থেমেছে। সমস্ত অর্থাৎ 1000 ইস্যু দুটো বিন্দুতে এসে গেছে। একটা বিন্দুর নাম জেনারেল ওয়াকারুজ্জামান, আরেকটি বিন্দুর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দুটো বিন্দুর সামনে, পেছনে, উপরে, নিচে কেউ নাই, কিচ্ছু নেই, সব কিছু ধামাচাপা পড়ে গেছে। এখন বক্তব্য হলো কে থাকবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন ক্ষমতায় নাকি জেনারেল ওয়াকারুজ্জামান থাকবেন? কে জিতবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস না জেনারেল ওয়াকার? কে ভালো হবে আমাদের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওয়াকার? তারপর কে বেশি জনপ্রিয়, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওয়াকারুজ্জামান? ইউনূসের সঙ্গে কারা কারা আছেন, ওয়াকারুজ্জামানের সঙ্গে কারা কারা আছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভীষণ রকম আলোচনা হচ্ছে। এর কারণ হলো যে শুধু আমাদের দেশ নয়, সারা দুনিয়াতে সামরিক বাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ রাষ্ট্রের। বিশেষ করে যে সকল তৃতীয় বিশ্ব রয়েছে সেখানে সেনাপ্রধান, সেনা বাহিনী তাদের সঙ্গে আসলে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক পক্ষ সংঘাতে জড়ায় না। এমনকি আমেরিকাতে নয়। পুতিন জড়িয়েছিলেন তার 2 জন জেনারেলের সঙ্গে, এবং 2 জন জেনারেল কি এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল যে পুতিন মারা যেতে পারতেন। এর কারণ হলো তার যে ভাড়াটিয়া ভাগনার বাহিনী, তাদের সঙ্গে যখন তাদের মতদ্বৈততা শুরু হলো তখন তারা ইউক্রেনের যুদ্ধের ময়দান ছেড়ে পুরো মস্কো আক্রমণ করার জন্য মস্কোর দিকে তারা ধাবিত হতে থাকলো। এটা মিস্টার পুতিনের জন্য একটা বিরাট সমস্যা ছিল, এবং সেই সমস্যা তিনি সেই ভাগনার বাহিনীর প্রধানকে কৌশলে নিয়ে তাকে মেরে ফেলে সমস্যার সমাধান করেছেন। একইভাবে তার একজন খুব শীর্ষ জেনারেল, যেখানে এই ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেছিল, তাকেও তিনি শেষ করে দিয়েছেন। কিন্তু সমস্যা হয়েছিল বারাক ওবামার সময়। বারাক ওবামার সময়টিতে বারাক ওবামার সাথে তখন জয়েন্ট চিফ অফ স্টাফ এর সাথে, অর্থাৎ যিনি 3 বাহিনীর প্রধান,
তো তার সঙ্গে বারাক ওবামার একটা মতদ্বৈততা শুরু হয়ে গেল এবং এটা নিয়ে কিন্তু বারাক ওবামাকে প্রচণ্ড রকম ঝামেলা পোহাতে হয়েছিল। একইভাবে থাইল্যান্ডে, তো থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে এবং তার বোনের সঙ্গে তৎকালীন সেনাপ্রধানের মতদ্বৈততা হলো, ফলে তার বোনকেও ক্ষমতা হারাতে হয়েছে, সিনাওয়াত্রাকে ক্ষমতা হারিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। পাকিস্তানে একেবারে প্রথম থেকে গভর্নর জেনারেল যিনি ছিলেন তার সঙ্গে আইয়ুব খানের গণ্ডগোল হলো, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আইয়ুব খানের গণ্ডগোল হলো, আইয়ুব খান জিতে গেলেন। আইয়ুব খান যখন আবার সামরিক বেশ ছেড়ে বেসামরিক রাষ্ট্রপতি হলেন, তার সঙ্গে ইয়াহিয়া খানের গণ্ডগোল হলো, তাকে ক্ষমতা ছেড়ে গিয়ে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিতে হলো। তারপরে মুক্তিযুদ্ধের পরে পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত পাকিস্তানে জেনারেল ভুট্টো মানে অবিসংবাদিত নেতা হয়ে গেলেন এবং তার জনপ্রিয়তা, তার প্রভাব প্রতিপত্তি মোহাম্মদ আলী জিন্নাহর চেয়ে বড় হয়ে গেল। কিন্তু তার সঙ্গে গণ্ডগোল লেগে গেল জিয়াউল হকের, সেনাপ্রধান। এবং জিয়াউল হক কি বলবো, শেখ হাসিনার একেবারে একান্ত বিশ্বস্ত অনুগত যদি কোনো সেনাবাহিনী প্রধান যেমন জেনারেল আজিজকে ধরা হয়, জেনারেল আজিজ শেখ হাসিনার জন্য সব কিছু করতে পারতেন। তো এরকম ভুট্টো সাহেবেরও খুব অনুগত ছিলেন কিন্তু জিয়াউল হক। কিন্তু তার সাথে যখন দ্বন্দ্ব সংঘর্ষ শুরু হলো, সেই জিয়াউল হকের কাছে তাকে ক্ষমতা মানে হারাতে হলো এবং ফাঁসিতে ঝুলতে হলো। তারপর জিয়াউল হকের পরে নওয়াজ শরীফ এলেন। তো নওয়াজ শরীফের ক্ষমতা গেল, জেনারেল পারভেজ মোশাররফ আসলেন ক্ষমতায় এবং 9 বছর তিনি ক্ষমতা ভোগ করলেন। আবার সেই পারভেজ মোশাররফের সঙ্গে তৎকালীন সেনাপ্রধানের সঙ্গে তার গণ্ডগোল হলো, তিনি যখন বেসামরিক প্রেসিডেন্ট হয়ে গেলেন, তাকে ক্ষমতা হারাতে হলো, বিশেষ করে কার্গিল যুদ্ধ নিয়ে। এবং সর্বশেষ এর মধ্যে আবার সেনাবাহিনীর সাথে গণ্ডগোল করে বেনজির ভুট্টো 2 দফায় ক্ষমতা হারালেন, আসিফ আলী জারদারি ক্ষমতা হারালেন, বেনজির ভুট্টো তো প্রাণী দিয়ে দিলেন, মারা গেলেন। এরপর তিনি যেটা করলেন যে একেবারে সর্বশেষ যেটা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় গণ্ডগোল করে ইমরান খান সাহেবের মতো বিশ্রুত এবং সারা দুনিয়াতে তার মতো এরকম জনপ্রিয় ব্যক্তি, প্রধানমন্ত্রী হিসেবে, ব্যক্তি হিসেবে, এমনকি টম ক্রুজও নন, স্টার অফ দ্য স্টার, মানে যেখানে ইমরান খান দাঁড়িয়েছেন, মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে কিংবা সব জায়গাতে, মানে বিশ্ব মঞ্চে যেখানে তিনি দাঁড়িয়েছেন সমস্ত লাইটগুলো তাকে, ফ্ল্যাশগুলো তাকে কেন্দ্র করে হয়েছে। সেই ইমরান খান তিনি তার যে সেনাপ্রধান মিস্টার বাজওয়া কিংবা এই যে এখন যিনি আছেন আসিফ মনির, তাদের সাথে তিনি পারেননি এবং তার পুরো জীবন শেষ হয়ে গেছে। তিনি এখন তার দল নিষিদ্ধ, পার্টি নিষিদ্ধ, রাজনীতি নিষিদ্ধ, তিনি এখন জেলে মরছেন। আপনি যদি পাকিস্তানের ছেড়ে ভারতে যান, এটা এত বড় একটা গণতান্ত্রিক দেশ, সেখানেও সেনাবাহিনীর সঙ্গে ইন্দিরা গান্ধীর যখন মতদ্বৈততা হলো, সেখানে ইন্দিরা গান্ধীকে কিন্তু পরাজিত হতে হয়েছিল, সেনাবাহিনীর সঙ্গে তাকে আত্মসমর্পণ করতে হয়েছিল। এবং জেনারেল মানেকশ তার লেখা পড়ে দেখেন, মানে তাদের এই দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে অনেকটা অহিনকুল সম্পর্ক ছিল। এবং এই কারণে কি হলো, যাকে বলা হয় ইন্দিরা গান্ধীকে কিন্তু অনেক মূল্য দিতে হয়েছে, প্রচুর মূল্য দিতে হয়েছে। সঞ্জয় গান্ধীর মৃত্যু, তার নিজের মৃত্যু, স্বর্ণমন্দির আক্রমণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, অনেকগুলো তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে সেনাবাহিনী একমত পোষণ করেনি। সেই একমত পোষণ না করার কারণে তার জীবন, তারপর তার সন্তান রাজীব গান্ধীর জীবন, তারপরে তার আরেক সন্তান সঞ্জয় গান্ধীর জীবন তছনছ হয়ে গেছে। এবং এই ঘটনা থেকে পরবর্তীতে যারা, অর্থাৎ রাজীব গান্ধীর পরে যারা ক্ষমতায় এসেছেন, সেখান থেকে আজ অবধি মিস্টার নরেন্দ্র মোদী পর্যন্ত, তারা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে কখনো কন্ট্রাডিকশনে যায়নি। এমনকি এই যে পাকিস্তান ভারত যুদ্ধ হলো, পুরো রাজনৈতিক নেতৃত্ব চাচ্ছিল যে এই যুদ্ধটি আর কিছুদিন চলুক, কিন্তু ভারতের সেনাবাহিনী সেটা চায়নি। এবং ভারতের সেনাপতিরা সাবেক এবং বর্তমান, তারা সরাসরি মিস্টার নরেন্দ্র মোদীকে যে ভাষা আক্রমণ করেছেন এবং যেভাবে সমালোচনা করেছেন, এবং কাশ্মীরের দায়িত্বরত একজন লেফটেন্যান্ট জেনারেল যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সরাসরি অস্বীকার করেছেন যে এই যুদ্ধ তিনি করবেন না। ফলে কি হলো দেখুন, যুদ্ধ শুরুর 24 ঘন্টার মধ্যে ভারতকে উদ্যোগী হয়ে আমেরিকার কাছে প্রস্তাব দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হয়েছে। এখানে ইন্ডিয়ান মিলিটারি সেটা চাচ্ছিল না। তো ভারত, পাকিস্তান থেকে শুরু করে আমেরিকার যদি এই অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ বেসিক্যালি পাকিস্তান মিলিটারি একটা ডুপ্লিকেট কপি। অর্থাৎ আমাদের যে ট্রেনিং, আমাদের যে ড্রেস কোড, সেনাবাহিনীর যে ড্রেস কোড, আমাদের যে আর্মস, আমাদের যে যা কিছু আছে, ইভেন আমাদের সিভিল সার্ভিস কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো না, এটা সিএসপি, পাকিস্তান সিভিল সার্ভিসের আদলে। আমাদের যে জুডিশিয়ারি, এই জুডিশিয়ারিতে এলাহাবাদ হাইকোর্টের সেটা লাহোর হাইকোর্টের রেফারেন্সগুলো আমরা বেশি ব্যবহার করি। এবং আমাদের যে লিগেসি রয়েছে, জুডিশিয়ারি যে লিগেসি রয়েছে, সেখানে পাকিস্তানের যে ধারাবাহিকতা রয়েছে, সেটা কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের যে ধারাবাহিকতা, সেটা আমরা কিন্তু অনুসরণ করি না, এমনকি ব্রিটিশ ল আমরা অনুসরণ করি না। তো আমাদের সেই যে পাকিস্তান ঘরানার যে সেনাবাহিনী, যে আমলাতন্ত্র, যে ট্রেনিং এবং যে মন এবং মানসিকতা আমাদের সেনাবাহিনী ধারণ করে, সেখানে এই সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে টিকেননি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবও নন, তিনি টিকতে পারেননি। এবং এই সেনাবাহিনীর সবচেয়ে জনপ্রিয় কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমান সবচেয়ে জনপ্রিয় সেনাবাহিনীর মধ্যে, এখন পর্যন্ত এরকম কোনো জেনারেল জনপ্রিয় হননি। কিন্তু তারপরেও কেবলই মাত্র রাজনৈতিক কারণে তিনি
যে বিরোধিতার মুখোমুখি হয়েছেন, যে তাকে অসংখ্য বলা হয়ে থাকে, প্রায় মোর দ্যান 40টি তিনি মোকাবেলা করেছেন এবং সর্বশেষ তিনি প্রাণ দিয়েছেন। এরশাদ জামানতের একই অবস্থা। এরশাদ যতদিন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল তিনি ক্ষমতায় ছিলেন, কিন্তু জেনারেল নুরুদ্দিন খান যখন সেনাপ্রধান হিসেবে তার হুকুম মানতে অস্বীকার করলেন, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু চলে যেতে হয়েছে, একদিনও টিকতে পারেননি। এরপর বেগম খালেদা জিয়া। তো বেগম খালেদা জিয়া 2005 মানে 1 থেকে 2006 পর্যন্ত তিনি যে দাপটের সঙ্গে সবকিছু পরিচালনা করেছেন এবং অর্থবিত্ত, সৌর্য, ক্ষমতা তিনি এবং তার সন্তান মিলে মানে পুরো রাজনীতির এরকম একটা যাকে বলা হয় রুট তৈরি করে ফেলেছিলেন যে তার কাছে মনে হয়েছিল সবই তার। এবং সেনাবাহিনী তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন, জেনারেল মইনুল আহমেদ থেকে শুরু করে মানে যেমন তারেক সিদ্দিকী সাহেব সবকিছু দেখতেন শেখ হাসিনার জামানাতে, তদ্রুপ সাইদ ইস্কান্দার সাহেব সেনাবাহিনীর সমস্ত বড় বড় রিক্রুটমেন্টগুলো তিনি করতেন। তার ঘনিষ্ঠজন বা তার বোধহয় ভাই এরকম কিছু একটা হবে, জেনারেল মাসুদ উদ্দিন। তারপরে আবার জেনারেল মইনুল আহমেদও সেই সাইদ ইস্কান্দার সাহেবের পছন্দের লোক। তো এত কিছু সাজানোর পরেও কিন্তু সেই সেনাবাহিনীর হাতেই তাদের পতন হয়েছিল। তারা থাকতে পারেননি। আবার শেখ হাসিনার কথা চিন্তা করেন। শেখ হাসিনা 2014 সনের পর থেকেই সেনাবাহিনীকে একেবারে নিজস্ব ঘরানার বাহিনী বানানোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করতে থাকলেন। তিনি প্রথমে ইকবাল করিম ভূঁইয়াকে পেলেন। তো তিনি যখন ইকবাল করিম ভূঁইয়ার দায়িত্ব নিলেন, তিনি ছিলেন ওয়ান অফ দ্য স্মার্টেস্ট, প্রফেশনাল এবং জনপ্রিয় সেনা কর্মকর্তা। কিন্তু 2014 সনে এই ইকবাল করিম ভূঁইয়ার নেতৃত্বেই একটি যাকে বলা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়। এরপরে জেনারেল ইব্রাহিম করিম ভূঁইয়া তার স্ত্রী, তার আত্মীয় স্বজনদেরকে সেনাবাহিনীর মধ্যে কালার্ট করার জন্য চাণক্য নীতি প্রয়োগ করে যা করার সব কিছু শেখ হাসিনা করেছেন। ফলে আমরা বাইরে থেকে জেনারেল ইব্রাহিম করিম ভূঁইয়াকে যেভাবে জানি, তারপর তার যে অতীত রেকর্ড, সেই রেকর্ড হিসেবে তাকে যেভাবে জানি, সেনাবাহিনীর ভিতরে কিন্তু তার সম্পর্কে যে ধারণা, সেটি তার যে 2013 সন পর্যন্ত তার যে ক্যারিয়ার এবং 2013 সনের পর আজ অবধি তার যে ক্যান্টনমেন্টের বাইরে যে ক্যারিয়ার, এটার সঙ্গে মানে আপনি যদি রাওয়া ক্লাব ধরেন, সেনা ক্যান্টনমেন্টের ভিতরে ধরেন, এগুলোর মধ্যে কন্ট্রাডিকশন হয় এবং এই জিনিসটি শেখ হাসিনা করে দিয়েছেন যে জীবনে যেন সে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এরপরে তিনি সেই যাকে সেনাপ্রধান বানালেন, যাদেরকে তিনি বানালেন, প্রায় সবাইকে তিনি একেবারে যাকে বলা নিজের ঘরের মানুষ, আরও যদি ছোটো করে বলেন গৃহভৃত্যের মতো তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন। যেভাবে তিনি বেনজিরকে বানিয়েছিলেন, যেভাবে তিনি শহীদুল হককে বানিয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইরে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।